সব ঘরে ঘরে এখন একটা কমন রোগ হয়ে গেছে। জানি না এটা সব জায়গায় হচ্ছে নাকি। আমাদের এখানে তো শুনছি ম্যাক্সিমাম ঘরেই নাকি এমন হচ্ছে। ২-৩ দিন ধরেই কিন্তু মেয়েরও যেরকম পেটের প্রবলেম হচ্ছে, আমারও সেরকম পেটের প্রবলেম হচ্ছিল। গতকালকে তো খুব বাড়াবাড়ি হয়ে গেছে। পেটের যন্ত্রণায় সারাদিন কোনো কাজকর্মই করতে পারিনি। শুনছি নাকি এখন জলের মধ্যে কী একটা ভাইরাস দেখা দিয়েছে। সেই কারণে কিন্তু আমাদের এখানে মাইকে প্রচার করে বলেও যাচ্ছে, তো আমাদের বাড়ির সামনে না, মোটামুটি আমাদের বাজারের দিকে নাকি সব মাইকে অ্যানাউন্স করে বলে গেছে জল নাকি ফুটিয়ে ফুটিয়ে খেতে। ঘরে ঘরে কিন্তু পটির সমস্যা সবার। তো আশেপাশে মোটামুটি যার কাছেই শুনি তারই শুনি যে পেটের প্রবলেম হচ্ছে। ২-৩ দিন তো শুনতাম আর খালি চিন্তা করতাম যে আমার যদি সমস্যা হয় তাহলে আমার ছেলেরও তো আবার সমস্যা হবে। তো সেই কারণে কিন্তু খুব নিয়ম মেনে কটা দিন ধরে জল ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছিলাম। কিন্তু তারপরেও গতকাল থেকে জানি না, মানে গতকালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। গতকালকে আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল। সারাদিন পেটের যন্ত্রণায় কাবু হয়ে গেছিলাম। লাস্টে তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পরে আমার আর মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছিল। সেটা খেয়ে তারপরে রাত্রিবেলার দিকে অনেকটা স্থির হয়েছি। সারাদিন না খাওয়া দাওয়া করতে পেরেছি ঠিকমতো, না কিছু করতে পেরেছি। সেই কারণে বাবানটারও হয়ে গেছিলো অসুবিধে। তো যাই হোক, দেখো এখন সকালবেলায় উঠলাম, উঠে আমার যেই কাজটা থাকে সবার আগে ঘুম থেকে উঠেই বাবানের দুধের বাটিটা নিয়ে বেসিনের দিকে যাওয়া। কারণ বেসিনের দিকে গেলাম বাবানের, হ্যাঁ বাবা, তো বাবানের মানে দুধের বাটিটা নিয়ে বেসিনের কাছে গিয়ে বাটিটা ধুয়ে এখন আসলাম ওকে দুধ খাওয়াতে। বাটি ধুয়ে দুধটা করে ঠান্ডা করতে দিলাম, দেখো ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু বাবানকে এখন ঘুম থেকে জাগাচ্ছি। সকালবেলাটা আগেও খিদের জন্য উঠে যেত, কিন্তু এখন জানো তো 8:30 9টা বেজে যায়, ছেলে আমার তাও ওঠে না। সকালবেলাটা এইভাবে জাগিয়ে ওকে খাইয়ে দাইয়ে আবার দিই, আবারও ঘুমিয়ে পড়ে। মোটামুটি 10:30 অবধি একদমও টানা ঘুমায়। কিন্তু সকাল টাইমটা আমি ওকে তুলেই খাওয়াই, কেন বলো তো, সারাটা রাত খায় না তো। তো সেই কারণে আগে তো 7টার মধ্যে ঘুম ভেঙে যেত, কিন্তু এখন দেখি এই ইদানিং কয়েকটা দিন ধরে ওর ঘুম ভাঙছে না। ওকে তুলে তুলে এইভাবে জাগিয়ে তারপরে খাওয়াতে হয়। গতকাল যেহেতু আমার পেটে ব্যথা ছিল, ওকে কিন্তু গোটা দিনটাই আমি একবারও ব্রেস্ট ফিডিং করাইনি, জানো তো। সেই কারণেই গতকালকে বাবান কিন্তু খুব কান্নাকাটি করেছিল। যদিও বা সেটাতে ওর পেট ভরে না, কিন্তু ওই যে একটা নেশা তো থাকে। আর গতকালকে রাত্রিবেলায় শোয়ানোর সময়ও একবারও ওকে ব্রেস্ট ফিডিং করাইনি। সকালবেলা ঘুম থেকে উঠিয়েই ওকে আগে একটুখানি ব্রেস্ট ফিডিং করিয়ে তারপরে কিন্তু আমি দুধ খাইয়ে দিয়েছি। তো তারপরে খাইয়ে দেওয়ার সাথে সাথেই ও কিন্তু ঘুমিয়েও গেছে, আর আমিও চলে এসেছি দেখো কলপাড়ের দিকে। তো তোমরা সবাই তো আমাকে খালি বলো, সেই চিন্তা করে এখন আর সকালবেলার দিকে কলে আসি না। একদম 9টা বাজে, আধ ঘন্টা জলের মধ্যে সব কাজটা করে নিই। দেখো তোমরা বলো না, জল না ঘেটে তো উপায় নেই। এই যে সিঁড়ির ঘরটা ধোয়াতেই হয়, যতটুকু কাজ থাকে সেগুলোকে খুব তাড়াতাড়ি করি। আগে তো তাও 8টা 8:30টার মধ্যে কলে আসতাম, কিন্তু এখন আর সকাল সকাল আসি না, একটু 9টা বাজে তারপরে আসি, কারণ আমি জানি 9:30 অবধি জল দেবে, হয়ে যাবে। এখন সিঁড়ির ঘরটা ধোয়াবো, ওদিকে তোমাদের দাদাভাইও আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখনও বেরায়নি, বেরিয়ে যাবে, ও বাথরুমের দিকে গেছে। আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা আগে ধুয়ে পরিষ্কার করে দিই, ও আবার গোপালকে পুজো করে তারপরে তো বেরায়। গোপাল জবের থেকে আমাদের ঘরে এসছে, তো তবে থেকেই কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা গোপালকে তুলে রেখেই তারপরেই বেরায়। কারণ কি বলতো, আমি আগাগোড়াই সকালবেলাটা কোনো দিনই দিতে পারতাম না, এখন তো আরই হয় না। কারণ সকালবেলাটা কাজকর্ম থাকে, সব সেরে ঠেরে অনেকটা বেলা হয়ে যায় গোপালকে তুলে দিতে। আগের ঘর বলো এখন বলো সবসময় তোমাদের দাদাভাই দেয়। আর সত্যি কথা বলতে ও এই কাজটা ও গোপাল আসার পর থেকে মন দিয়েই করে। মানে সকালবেলাটা দিয়ে যাওয়া, আর সকাল সকাল বেশ একটু গোপালকে দেওয়া হয়ে যায়, ধূপকাঠি মোমবাতি ঘরে পুরো জ্বালানো হয়ে যায়, বেশ একটা পজিটিভ এনার্জি আসে। তো সেই কারণে তোমাদের দাদাভাই খুব, মানে যদি একটু ব্যস্ত না থাকে, বেরোনোর তাড়া না থাকে, মানে খুব যেদিন খুব প্রয়োজন হয় বেরাতে হয়, সেই দিন একমাত্র ও গোপালকে দিতে পারে না, তাছাড়া কিন্তু ওই দিয়ে যায়। কারণ আমার এই বাসি কাজকর্ম সেরে উঠতে উঠতে প্রায় 9:30 বেজে যায়, তো অনেকটা বেলা হয়ে যায় তারপরে দিতে। আর আগে যখন সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিতাম, সেই ব্যাপারটা আলাদা ছিল।
ওদিকে মেয়েকেও ডেকে দিলাম, মেয়েরও আজকে আছে পড়া। এই তো আর কটা দিনই কোচিনে সব পড়া হবে, তারপরেই তো পড়া বন্ধ হয়ে যাবে, সব কোচিনই কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপরে পুরো বাড়িতে পড়া। ওর তো ফেব্রুয়ারির 12 তারিখ থেকে তোমাদের বললাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে। তো সেই কারণে মেয়ের কিন্তু আলাদা জায়গায় সিট পড়েছে। ফার্স্ট সেমিস্টারের যখন পরীক্ষাটা ছিল তখন কিন্তু তখনও ওর অন্য জায়গায় সিট পড়েছিল। তো তোমরা দেখেছিলে তখন বাবান আমার পেটে ছিল। তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেছিলো। এইবার জানি না আমি যেতে পারবো নাকি, কারণ বাবানকে রেখে যাই তো খুব একটা অসুবিধে হয় না, যদি পারি জায়েদের ঘরে রেখে ফার্স্ট দিন পরীক্ষাটার দিন আমার যাওয়ার ইচ্ছে আছে। তবু এখন জানি না কতটা কি হবে, কারণ এখন তার সব কিছু প্ল্যান মতো করে কিছু হয় না, অনেকটা চিন্তাভাবনা করে তারপরে সব জায়গায় যেতে হয়। আর যদিও বা আমার ছেলে কিন্তু একটুও জ্বালায় না, আমার জায়েদের ঘরে থাকে। তারপরে ধরো ওর বাবা থাকলো, ওর বাবার কাছে থাকে, আমি খাইয়ে দিয়ে মোটামুটি ওর খাবার টাইমটা ধরো আমি বেরোনোর সময় খাইয়ে দিয়ে যাই, মোটামুটি বুঝতে পারি এই টাইমটার মধ্যে আমাকে আবার চলে আসতে হবে। কোনো কিন্তু প্রবলেম হয় না ওকে রেখে যাতায়াত করার। তো যাই হোক, দেখো এদিকে আমি এখন জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি, জল থাকতে থাকতে সব থেকে আগে চেষ্টা করি এই সকালবেলায় জামা কাপড়গুলো ধোয়ার। তো মেয়ে বললো মা আমি পড়তে যাওয়ার আগে একটা কাজ করি, তোমাকে কম্বলগুলো দিয়ে যাই, তুমি কম্বলগুলোকে রোদে দিয়ে দাও। সত্যি কথা বলতে এখন কিন্তু অনেকটা গরম কমে গেছে, আমাদের ঘরে এখন কম্বল গায়ে দিলে রীতিমতো গরম লাগে, বিশ্বাস করো। তো সেই কারণে এখন কম্বল বিছানার মধ্যে যেন আর নিতে ইচ্ছে করে না, কম্বল কম্বলের মতো ভাঁজ করা থাকে। ওই রাত্রিবেলায় একটু ভোর রাত্রির দিকে একটু ঠান্ডা লাগে তখন গায়ে দিই। সকালবেলা তোমাদের দাদাভাই একবার চা করেছিল কিন্তু একটাও বিস্কুট ছিল না, তো সেই কারণে চা খেয়ে নিয়েছিলাম। মেয়ে এখন পড়তে যাবে তাই বিস্কুট নিয়ে আসলো, আবার ও নিজেই চা করলো। তো এখন দেখো বসেছি চা আর বিস্কুট খেতে, আমার এখনও জামা কাপড়গুলো মেলা হয়নি। তো মেয়েকে বললাম তুই থাকতে থাকতেই আমি জামা কাপড়গুলো ছাদে নিয়ে যাব, মেলে দিয়ে আসবো। তো ও বেরোনোর আগেই আমি ছাদে যাব। ভাবলাম যে এখানে যেই কাপড় চোপড় মানে ছোটো ছোটো ন্যাকড়াগুলো মেলি ওগুলো এখানটায় মেলে দিয়ে যাই। তো আমার জায়ের সঙ্গে দেখো কথা বলছি একটা কারণে, যেটা হচ্ছে আমার তো পদ্ম গাছের কড়ি সব শেষ হয়ে গেছে, এই বছরের মতো পদ্ম ফুল ফোটা শেষ। তো আমার যাকে বললাম তুমি একটুখানি গাছটা কেটে দাও। তবে ও গাছটা এইভাবে কাটবে আমি বুঝতে পারিনি, তো আমি ওকে বলছিলাম বুঝে গাছটা কাটো। আসলে দেখো গাছটা তো আমার রাস্তার মধ্যে, এবার পুরো পাশের ওদের জমির মধ্যেই পুরো পড়ে গেছে। ওরা আমার জায়ের বোন ওরা রিসেন্ট ঘর করবে, তো সেই কারণে গাছ আমাকে যদি কাটতেই হয়। তো আমার যা বললো বেশি বড় করার দরকার নেই, এত দূর কেটে দিলাম, ছোটোর মধ্যেই গাছটা আবার সুন্দরভাবে বেড়ে উঠবে। তো দেখো ডালগুলো কেটে দিলাম, আমিও ভাবলাম ঠিক আছে চলো, আর তো এখন ফুল হবে না, নতুন করে কুঁড়ি আসবে আবার সেই দুর্গাপুজোর আগে, ততদিনে আবার গাছ ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো আমি গোড়ার দিকটা একটু মানে বেশি করে কেটে এইভাবে দিয়ে দিলাম। আর ওই পাশের বাড়ির দুজন চেয়েছে ওরা পদ্ম গাছের ডাল, তো আমি ওই রাস্তার মুখটায় রেখে দিলাম, ওরা ওদের মতো ডাল নিয়ে নেবে। তো আমার তো আর লাগানোর জায়গা নেই, তো না হলে আমি লাগাতাম। আসলে পদ্ম গাছ আমি দেখেছি যতবার আমি ছাদে লাগিয়েছি না, একটা বারও ভালো হয়নি। সেই কারণে আর লাগাবো না ঠিক করেছি পদ্ম গাছ, এই আমার এইখানে একটা আছে, এটাই ঠিক আছে। যদি পরে কোনো সময় রাস্তাটা বাঁধিয়ে নিতে পারি ঘরের সামনের রাস্তাটা, তো তাহলে দেখব যে ওই জায়গাটুকু একটু গোল মতো করে রাখবো। আর এখন তো শীত চলে গিয়ে গরম চলে আসছে, চন্দ্রমল্লিকা গাছেরও কিন্তু ফুল শেষ। ভেবেছিলাম বাবানের অন্নপ্রাশন অবধি হয়তো ফুলগুলো বেশ থাকবে, কিন্তু দেখলাম না, একদম গাছগুলো কালো কালো হয়ে গেছে, ফুলগুলো কালো কালো হয়ে গেছে। তো এই গাছগুলোকে যদি এখন তুলে আলাদা গামলায় করে রেখে দিই না, সামনের বছর কিন্তু খুব সুন্দর ফুল ফুটবে গাছগুলোতে। তো আমি ভেবেছি এই গাছগুলো এখান থেকে সব তুলে ফেলবো, দিয়ে গামলার মধ্যে করে দিয়ে একেবারে ছাদে রেখে দেব। আর এই জায়গাটায় এখন দুটো টগর ফুল গাছ লাগাবো। দুটো টগর ফুল গাছ যদি এখন লাগাই তাহলে পুরো গরমকালটা কিন্তু জুড়ে ফুল দিয়ে পুজো করতে পারবো। তো এখানে দেখো তারটা আমার দেওরকে দিয়ে ঠিক করালাম, তারটা একদম ঢিলা হয়ে গেছিলো, কাপড় চোপড় মেললে একদম ঝুলে যেত। তো আমার দেওরকে দিয়ে ঠিক করালাম। তাই তো আমাদের দাদাভাইয়ের সঙ্গে এক এক সময় আমি গল্প করি জানো তো, যে এই সময়টায় মানে ওই সময়টায় যদি আমি সিঁড়িটা না লাগাতাম তাহলে আজ আমি বাবানের জামা কাপড় আমাদের সবার জামা কাপড় কোথায় শুকাতাম। আসলে আমাদের বাড়িতে একটা ফোঁটাও জায়গা নেই বুঝেছো, আর তারপরে মেন কথা শীতকালে একটুও রোদ পড়ে না। তো এই কারণেই বলে না, মধ্যবিত্ত ঘরে যখনই দেখবে হাতে কিছু টাকা পয়সা থাকে না, যখনকার কাজ তখনই করে নাও, কোনো কাজ ফেলে রেখো না।
তো ওই সময়টা কি মাথায় এসেছিলো বিশ্বাস করো। তো ওপরে তো আমাদের ঘর করার কথা ছিল, তোমাদেরকে বলেছিলাম না, তখন তো জানতামও না যে বাবান আমার পেটে ছিল। তো তখন কিন্তু আমাদের প্ল্যানই হয়েছিল যে সিঁড়িটা করেই আমরা ওপরে ঘরে হাত দেব। কিন্তু তারপরেই তো ব্যাস সিঁড়িটা লাগানোর পরেই তো আমি জানতে পেরেছিলাম। তো যাই হোক, সেগুলো সব পুরনো কথা, ওগুলো ভেবে আর লাভ নেই। তো আসলে কি বলো তো, আমরা যখন যেইভাবে যা কিছু প্ল্যান করি সত্যিই কিন্তু সেইগুলো সেইভাবে হয় না। আমরা চেয়েও কিন্তু সবটা নিজেদের মতো করে সাজিয়ে তুলতে পারি না। এই দেখো, একেক সময় ভাবতাম, মানে বাবান হওয়ার আগে ভাবতাম মেয়ে কটা বছর পর মেয়েকে বিয়ে দিয়ে দিলে আমি আর তোমাদের দাদাভাই সারাটা দিন কিভাবে কাটাবো। তোমাদের দাদাভাই এই গল্পটা করতো, আমি নয় সারাদিন কাজে চলে যাব, তুমি সারাটা দিন একা একা ঘরে কি করবে। সত্যিই তাই, জানো তো এমন হতো। মানে মনা যখন স্কুল যেত, পড়তে যেত, আমি মানে ঘরটার ভেতরে থাকতাম একা একা, কেমন যে লাগতো তোমাদেরকে বলে বোঝাতে পারতাম না। কিন্তু তখনও এই সমস্ত কথা কোনো মাথায় আসেনি, কারণ ভাবতাম না মেয়ে অনেক বড় হয়ে গেছে, এখন আর এই সমস্ত ডিসিশান নেওয়া ঠিক না। তো ভগবান যে আগে থাকতে আমার জন্য এত কিছু প্ল্যান করে রেখেছে সেটা তো আর আমি জানতাম না, যে আমার মানে সব কিছু চিন্তাভাবনা ভগবান নিয়ে রেখেছে। তো যাই হোক, দেখো এক এক সময় এগুলো ভাবি যে আজ মানে সময়টা কেমন ঘুরে গেল না, আজ আবার সেই আগের মতো পুরনো দিনগুলোর মতো সংসারে পুরো ডুবে গেছি, ছেলে মেয়ে স্বামী সবাইকে নিয়ে একদম ডুবে গেছি। আবার এই যে দেখো বাবানকে শুইয়ে রেখে আমার এই সময়গুলো না খুব, মানে মেয়ের কথাগুলো খুব মনে পড়ে। আমার মেয়েকে রেখেও এইভাবে আমি কাজকর্ম করতাম। তখন তো ঘরের ভেতরে সব কিছু ছিল না, তখন বাইরের দিকে ছুটে ছুটে আমাকে কাজগুলো করতে হতো। একবার করে মানে যেতাম, আবার দৌড়ে আসতাম, আবার যেতাম, এই রকম করতাম। আর তখন তো আমাদের ভাঙাচোরা একটা ঘর ছিল, আর বারবার মেয়েকে রেখে যেতাম, ভয় পেতাম, কারণ বেড়ার ঘর ছিল, পেছনে জঙ্গল ছিল, সাপকোপের ভয় ছিল। তবুও কী বলো তো, মানে একটা আনন্দই আলাদা, যতই যাই হয়ে যাক, এত বছর পর হোক আর যাই হোক। আর সত্যি কথা বলতে এখন আমি বুঝেছি জানো তো, যে সত্যি কথাই মানুষ অনেক চিন্তাভাবনা করে না এখনকার সন্তান নেয়। কেন একটা সন্তানের বেশি দুটো সন্তান নেয় না? কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার মেয়ে যখন হয়েছিল তখনের মানে যা খরচা মেয়ের পেছনে হতো, তার দ্বিগুণের দ্বিগুণ এখন খরচা। তো সেই খরচের মানে এই খরচের খাতা খুললে মানে সত্যি কথায় এখন যেন মানে সব দিকটাই কেমন যেন সব ঘেটে গেছে, বিশ্বাস করো। একার আয়ের ওপরে সংসার তো মানে সব দিকটা ঘেটে গেছে। যেমনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সবটা জানি না আবার আগের মতো সবটা গুছিয়ে গাছিয়ে উঠতে কেমন মানে কতদিন সময় লাগবে। দেখো যতই মানে আমরা মনে ভাবি না কেন, দেখো আমার এই যে ঘর বাড়ি যা খুশি মানে যা দেখছো তোমরা, যা জিনিসপত্র, এগুলো তো আমার সব বাবান হওয়ার আগেই। তখন তো আমার এইসব প্ল্যানও ছিল না, তোমরা তো ভিডিওতে দেখেইছো যে আমার কি প্ল্যান ছিল। তো কীভাবে কী সব হয়েছে, তখন তো আর মাথাতেও আসেনি যে পেছনের কথা চিন্তা করব বা কিছু, শুধু মেয়ের কথা চিন্তা করে গেছিলাম। কিন্তু এখন বিশ্বাস করো, মানে একার আয়ের ওপরে সংসার তো, আর বাচ্চা থাকা মানে কিন্তু এখন একটা পরিবারে বিশাল খরচ। যেরকম দেখো আমার মেয়ের বেলায় আমি মানে হাগিস কী জিনিস এটা জানতামই না, আর এখন যেন হাগিস ছাড়া চলেই না। ওয়াইপস কী জিনিস এটা জানতামই না, এখন যেন এগুলো ছাড়া চলেই না। এরকম মানে খুঁটিনাটি কত জিনিস আছে যেগুলো ছাড়া মানে এখন অসম্পূর্ণ একটা বাচ্চা মানুষ করা। এত পরিমাণে প্যাম্পার্স লাগছে, তো তোমাদের দাদাভাই একটা কথাই বলছে যে এইগুলো তো মনার বেলায় খরচ হয়নি, মনার বেলায় লাগতো না, তাহলে এখন কেন ইউজ করছো? আসলে এখনের ব্যাপারটা কী জানো তো, ভাবি যে এগুলো ব্যবহার করব না, কিন্তু ঠান্ডার মধ্যে কতবার ছেলেকে ঘুম থেকে তুলবো বলো, একটু করে প্রথম প্রথম কিন্তু আমি প্যাম্পার্স একদমই ইউজ করতাম না। এই ঠান্ডা পড়ার পরে কিন্তু প্রচুর প্যাম্পার্স লাগছে, কারণ মিনিটে মিনিটে বাথরুম করে দেয়, আর ও ঘুমাতে থাকলে বারবার করে ঘুমটা ভেঙে যায়। তারপরে ঠান্ডার মধ্যে দেখবো না, ও তো আর বলতে পারে না, শুয়ে শুয়ে হয়তো খেলছে, এদিকে হাগিজ মানে ভিজে পড়ে আছে। সেই চিন্তা করে কিন্তু এখন ম্যাক্সিমাম সময়টাই ওকে হাগিজের মধ্যে রাখতে হয়, আর এই একটা মাস শীতটা চলে গেলে সব ঠিক হয়ে যাবে। করে আর আমার জায়ের কাছে ছিল, তারপরে জায়ের মেয়ের কাছে ছিল, খাইয়ে দিয়ে জায়ের মেয়ের কাছে দিয়েছিলাম, বললাম মনা একটু ছোটো মনা একটুখানি নিয়ে ঘোর। তো ও ঘুরলো, ঘুরতে ঘুরতে এই যে ঘুমিয়ে পড়েছে। আধ ঘন্টা ঘুমাবে, 11টা বাজে, কথা বলা যায় না দেখেছো, আধ ঘন্টা ঘুমাবে। ঘুমাক, আমার রান্নাঘরটা পরিষ্কার হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, তারপরে উঠলে তেল ঠেল মাখিয়ে দেবো। কালকে না দুদিন আগে অনলাইন থেকে এইটা অর্ডার করেছি, তো এটা কেমন তোমরা জানাবে তো। তো জয়ী আমাকে বললো
যে দিদি এইটা ব্যবহার করো, এটা খুব ভালো। আমার সমস্ত চুল উঠে যাচ্ছে, এত পরিমাণে চুল উঠছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চুল ওঠাটা বন্ধ করতে হবে আগে। তো মেয়েকে বলেছি আমলকি নিয়ে আসতে, আমলকি খেলে নাকি চুলের গোড়া শক্ত হয়। চুলের এখন লাগানোর মতো তো সময় নেই, আমলকির পাউডার নিয়ে আসবো। ওটা দেখলাম জল দিয়ে নাকি খালি পেটে খেলে, সারা রাত্রি ভিজিয়ে রেখে খেলে নাকি কাজ হয়। দেখবো ওটা করে। আর এইটা অর্ডার করেছি, তো দেখলাম যে জয়ীও বললো যে দিদি এইটা মাখো, এতে আরও চুল উঠবে। আমার যা পরিমাণে চুল উঠছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার শাশুড়ি মা ভালো বলেছে, আমার আগে অনেক বড় চুল ছিল জানো তো। আমার শাশুড়ি মা বলছে যে এখন তো চুল উঠবেই, বাবান এত হাসে, তার জন্য সব চুল উঠে যাবে। সত্যি এটা না একদম বাস্তব কথা জানো তো। আমার মেয়ের বেলাতেও আমি এটা লক্ষ্য করেছিলাম, আমার মাথায় প্রচুর চুল ছিল। তো মেয়ে হওয়ার পরে যখন থেকে মেয়ে এরকম হাঁটা কথা বলা মানে অল্প অল্প সব শিখেছে, তখন থেকে আমার চুল পড়া স্টার্ট হয়েছে। মাঝেও কিন্তু চুল পড়তো, কিন্তু এরকম পরিমাণে না, গোছাকে গোছা চুল পড়ছে। ছেলে এখন শোয়ালে 10টা মিনিটও ঠিক করে ঘুমায় না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ব্যাস উঠে গেল। উঠে যাওয়ার পরেই আর ওকে ঘুম পাড়াইনি, ওকে স্নান করালাম, করিয়ে ঠরিয়ে একেবারে কিন্তু আবার ওকে ঘুম পাড়িয়েছি। আর এদিকে তার মাঝখানে অনেকগুলো কাজ করেছি। দেখো এখানে সবজিওয়ালা এসছিল, তো ঘরে কিচ্ছু নেই, তো অল্প অল্প করে সবজি নিয়েছি। মেয়ে আসলো পরে, মেয়েকে জিজ্ঞাসা করলাম বল দুপুরবেলা কী রান্না করব, কী খাবি। তো মেয়ে বললো মা একটু খিচুড়ি রান্না করো গরম গরম। তো কেন খিচুড়ির কথাটা বলেছে দেখলে, কলা পাতা দেখালাম, আমার দেওর কলা পাতা কাটছিল। ওরা আজকে কলা পাতায় নাকি ভাত খাবে। আর আমার মেয়ের খুব ইচ্ছে করছিল ওই কলা পাতাটা দেখেই কলা পাতায় খিচুড়ি খেতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে খিচুড়ি করি। তো এখানে দেখো গোবিন্দভোগ চাল ডাল নিয়েছি, আর এখানে সব সবজি কেটেছি। খিচুড়ি মানে একটু সবজি বেশি করে দিলে আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এই চুল পড়ার কথাটা বলতে বলতে যেটা থেমে গেছি, আমি মনে হচ্ছে আর কদিন পরে পুরো মাথার নেড়া হয়ে যাবে আমার যা অবস্থা। দিয়ে এখানে চাল আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে, একটু টমেটো দিয়েছি, নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে যা যা মশলা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প নুন হলুদ সব দিয়েছি, আর গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, অল্প করে টমেটোও দিয়েছি এর মধ্যে। আর এইখানটায় আমি আলাদা করে সব সবজিগুলো ভেজে নিয়েছি। এখন ফুলকপিটা দেবো না, গাজর, বিনস, আলু, সিম এখন এইগুলো দিয়ে মশলার সঙ্গে কষিয়ে তারপরে আমি কড়াইশুঁটিটা দেবো। আর ফুলকপিটা আমি পরে দেবো, খিচুড়িতে পরে দেবো, নাহলে ফুলকপিটা না ভেঙে যাবে, ভেজে নিয়েছি তো ভেঙে যাবে। সবজি দিয়ে খিচুড়ি করলে না আলাদা আর কিছু দরকার হয় না, এর সাথে সবজি এত থাকে আলাদা কিচ্ছু দরকার হয় না। কিন্তু মেয়ে আজকে একটু খেতে চাইলো ঝুড়ো করে আলু ভাজা, আর নতুন আলু ভাজলে কিন্তু খুব সুন্দর হয়, একটু তেল বেশি দিয়ে নতুন আলু ভাজা করলে একদম ঝুড়ো ঝুড়ো হয়। তো ওই মেয়ে বললো মা একটু ঝুড়ো করে আলু ভাজা করো আর পাঁপড় ভাজা। আমি এখনও স্নান করিনি, খিচুড়িটা বসিয়ে ভাবলাম দেরি হয়ে যাবে অনেকটা, খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে, সকালবেলা কেউ কিছু খাইনি তো চা বিস্কুট খেয়েছি, দেরি হয়ে যাবে, সেই কারণে ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিই। মেয়ে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আবার আমি এদিকে রান্না করতে করতে 20-25 মিনিট আমার ছেলের ঘুমও হয়ে গেছে। মেয়ে তুলে নিয়ে ওকে বাইরে গেছে, বড় পাঁপড় নিয়ে এসছে, এই বড় পাঁপড়গুলো কিন্তু বেশি ভালো লাগে খিচুড়ির সঙ্গে খেতে। ইন্ডাকশন ওভেনটা বন্ধ করে দিয়েছি, এটার মধ্যে দেবো এখন, আর এখন জল লাগবে একটু, একেবারে মশলা কষিয়ে তারপর দেব। এটার মধ্যে এখন একটু জল দেব, দিয়ে একটু আলুটা গাজরটা একটু সেদ্ধ হবে, তারপরে আমি খিচুড়ির মধ্যে এটাকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ব্যাস ওটা হতে থাকবে, একটুখানি ঘি দেবো নামানোর আগে, ব্যাস তাহলে খিচুড়ি হয়ে যাবে। সবজির খিচুড়ি বেশি করে করিনি, অল্পই করেছি। রাত্রিবেলা যদি দরকার হয় ভাত করব, ডিম কষানো করব রাতেরটা রাতে। আর হুড়োপাড়ি করে করতে নিয়েছি তো রান্নাঘরের অবস্থা দেখো, সবটা অগোছালো হয়ে রয়েছে। এই যে নিচে কাটছি আর করছি, এগুলো করে তারপরে কিন্তু রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, এখন আর করব না। ওই যে ছেলের ঘুম হয়েও গেছে, মেয়ে ওকে আবার বাইরে নিয়ে গেছে, ওই যে আমার জায়েদের জায়গার ওখানটায় নিয়ে গেছে, রোদ আছে ওখানে, ওখানটায় নিয়ে গেছে। চলো খিচুড়িটা ঝটপট করে নিই, এবার মশলাটা দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। আর আমি এই যে গল্প শুনতে শুনতে রান্না করলে না আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়। তারপরে স্নান করব, এদিকটা সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে স্নান করব, এসে তারপরে ওই যে তোমাদের দেখালাম না কলা পাতা, আমার দেওর কেটেছে আজকে, ওরা কলা পাতায় খাচ্ছে, তো আমিও দুটো নিলাম। খিচুড়ি কলা পাতায় খেতে খুব ভালো লাগে, তো দুজনে কলা পাতায় খাবে। তো মেয়েকে বললাম যে হয়ে গেলে তুই খেয়ে নিবি, ও বললো না আমার তুমি স্নান করে আসো একসঙ্গে খাবো। তো সেই কারণেই আরও তাড়াহুড়ো করছি, একেবারে সব করে তারপরে স্নান করতে যাব।
প্রত্যেক দিনের এখন একটা অভ্যেস হয়েছে, ছেলে কিন্তু এই 20-25 মিনিট ঘুমায়, উঠে পড়ে, আর ওই সময়টা আমার জায়ের ঘরে দিয়ে আসি, আমরা খাওয়া দাওয়া তা সেই মাঝখানটায় করে নিই। কারণ ওরা একটু দেরি করে খায়, আমরাও দেরি করে খাই, আমাদের থেকেও দেরি করে আবার ওরা খায়। যাই হোক, দেখো কলা পাতায় খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, দারুণ লাগে কিন্তু। আর চোখে দেখে ফোন নেবা, ফোন নেবা, ফোন নেবা তুমি, এ নাও ফোন, নাও ফোন, নাও ফোন নেবা। উ উ উ উ দেখ করছে, দেখ উ ফোনটা নেবে, দেখ না ফোনটা নেবে, বুঝলো ওরকম করছে, ফোনটা নেবা, নেবা বাবা, ফোনটা নেবা, বলে এত ঘুড়ি দে, এত ঘুড়ি উড়াই করছে, দেখি ফোনটা নেওয়ার জন্য। ফোনটা নেবা, হ্যাঁ ফোন নেবে, ফোন নেবা, ফোন, ফোনটা কোনো দিকে নজর নাই এখন, শুধু ফোনে নজর। বাবু এই ঝুইকা পড়তেছে, এই দে আরে তখন বলে যাচ্ছে না, আর যাবে না কবে, সারাটার দিন এই বাবানের পেছনে তাল দিতে দিতে কিভাবে যে সময় কেটে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর এই নতুন নতুন এক একটা জিনিস শেখাটা বাড়ির সবাই কিন্তু আমরা খুব আনন্দ পাই, জানো তো। ছেলে আমার এই হাসিটা দেয় বলেই আমার মনে হয় আজকে চুলের এই অবস্থা। সারা দিন ও হাসতে থাকে, আর এখন তো নতুনত্ব, ও কোল পেতে দিলে কোলে যাওয়া শিখেছে, জানো তো। মানে এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো এত সুন্দর, আর সত্যি কথা বলতে বাড়ির সবাই কিন্তু মানে আমাদের যে সময়টা কিভাবে কেটে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও এখন এই কারণেই কিন্তু ওর ঘুম কমে গেছে একদম। যাই হোক, দেখো ওখানে তো সবাই নিয়ে বাবানকে আছে, আর এখন আমি খেতে বসেছি, আর আজকে ভিডিওটাও এখানে শেষ করে